247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশন, অর্থাৎ ভূ প্রকৃতিগত দিক থেকে ইন্ডিয়াকে কটা ভাগে ভাগ করা হচ্ছে এবং সবথেকে বেশি যে পোর্শনটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল। এই যে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে যে পর্বতের যে এরিয়াটুকু, পার্বত্য অঞ্চল, পর্বতমালা, পর্বতশৃঙ্গ, পাহাড়, এই পোর্শনটা থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে। 17 থেকে 18টা প্রশ্ন এসেছে WBCS এবং একই প্রশ্ন কিন্তু রিপিটেশন আসে। তো ওই 17 থেকে 18টা প্রশ্ন আমরা আজকে কভার করবো, কিন্তু আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখলে 6 থেকে 7টা প্রশ্ন স্যাঙ্গুইন কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা আজকে দেওয়া যাবে না, একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে, কারণ এটা আমার অফলাইন ব্যাচের ক্লাস। তো অফলাইন ব্যাচে একটা ক্লাস নিতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা লাগে, সেটা তো আর একটা ভিডিওতে প্রোভাইড করা সম্ভব নয়। তো যতটুকু পারছি আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আজকে ক্লাসটা শুরু করা যায়। আমাদের ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ডিভিশন অর্থাৎ ভূ প্রকৃতিগত দিক থেকে আমরা যদি ইন্ডিয়ার ম্যাপ এটা ধরে নিই, ইন্ডিয়ার ম্যাপ এটা যদি আমরা একটা রাফ ফিগার ধরে নিই, আমি একটা রাফ ফিগারে ইন্ডিয়ার ম্যাপ ধরে নিলাম, এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। এবং ভূপ্রকৃতিগত দিক থেকে মানে হচ্ছে এই ইন্ডিয়ার ভূপ্রকৃতিগত দিক থেকে ইন্ডিয়াকে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। তার মধ্যে একটা ভাগ রয়েছে কি উত্তরের পার্বত্য অঞ্চল, এই যে এই পোর্শনটা উত্তরের পার্বত্য অঞ্চলের যে পোর্শনটা সেটা থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে। এবং 5টা যে ভাগ সেটা একবার আপনাদের সাথে রিভিশন করে নিচ্ছি। একটা প্রথম যে ভাগটা সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, যে ভাগটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরেই আসছে তার ঠিক নিচে এইখানের এই পোর্শনটা থেকে, মানে এই পোর্শন থেকে এর ঠিক নিচের পোর্শনটা থেকে এই পোর্শনটা হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। উত্তর ভারতের সমভূমি অঞ্চল এটাও কিন্তু পার্বত্য অঞ্চলের ঠিক পরের স্টেজটা। ওকে, এর ঠিক মিডল দিয়ে যে পোর্শনটা থাকছে, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে মালভূমি অঞ্চল। এই উঁচু জায়গাটা, উঁচু ঢিবির মতো একটা জায়গা থাকবে। অবশ্যই একটা ম্যাপ আমি স্ক্রিনে শেয়ার করছি, সেটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে মালভূমি অঞ্চল। আর এই যে এগুলো হচ্ছে আমাদের সমুদ্রের সাইড, এই সমুদ্রের সাইডের এই সাইডগুলো হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, অর্থাৎ উপকূল ভাগের মানে সমুদ্রের তীরবর্তী যে সমস্ত অঞ্চলগুলো উপকূলীয় সমভূমি অঞ্চল। আর একটা রয়েছে কি দ্বীপপুঞ্জ। দেখবে এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, পুটুলি, এগুলো হচ্ছে লাক্ষাদ্বীপ। এখানে দেখবে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। এই যে এই দ্বীপপুঞ্জগুলো তো আমাদের ইন্ডিয়ার মধ্যেই অন্তর্গত, ইন্ডিয়ার মধ্যেই, তাই জন্য এগুলো কিন্তু ধরা হয় কি ভারতীয় দ্বীপপুঞ্জ। তো এই যে 5টা ডিভিশন একবার রিভিশন করে নিচ্ছি। 1 উত্তরের পার্বত্য অঞ্চল, 2 উত্তর ভারতের সমভূমি অঞ্চল, 3 মালভূমি অঞ্চল, 4 উপকূলীয় সমভূমি অঞ্চল, আর 5 হচ্ছে দ্বীপপুঞ্জ। এই যে 5 হচ্ছে দ্বীপপুঞ্জ। এই 5টা ফিজিওগ্রাফিক ডিভিশন খুব ভালোভাবে করে গেলে এখান থেকে একটা না দুটো প্রশ্ন পরীক্ষা থাকলে অনায়াসে করে আসতে পারবে। আজকের ভিডিওটা যেটা নিয়ে করতে চলেছি মেইনলি সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এখান থেকে 17 থেকে 18টা প্রশ্ন করলে স্যাঙ্গুইন কিন্তু কমন পাওয়া যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। এই যে উত্তরের পার্বত্য অঞ্চলের যে পোর্শনটা, এগুলো আমি সব মুছে দিচ্ছি। এই যে উত্তরের পার্বত্য অঞ্চলের যে পোর্শনটা, তার আগে আরেকটা ছোট্ট টপিক টাচ করে যায়, যেখান থেকে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? আমাদের ভারতের ভূপ্রকৃতিগত দিক থেকে সমতল ভূমি বা সমভূমি কত শতাংশ, এরকম একটা প্রশ্ন কিন্তু এসছে, অনেকবার এসছে, অজস্রবার। এবং অপশনে থাকবে 43%, 47%, 27%, 80%, 18%, এরকম 4টে অপশনে থাকবে। তা আপনারা অনেকেই জানেন যে এটা 43% হবে, অনেকেই জানেন 47% হবে, কিন্তু এটার সঠিক যে উত্তরটা সেটা আপনারা নিজেরাই করতে পারবেন। শুধুমাত্র সমভূমি শতাংশ দিয়ে দিয়েছে, এর পরবর্তী দিনে তো সমভূমি নাও দিতে পারে এরকম ভারতের পর্বতের কত শতাংশ রয়েছে, ভারতের ভূপ্রকৃতির মধ্যে পর্বত কত শতাংশ রয়েছে, পর্বত না দিয়ে আবার এটাও দিতে পারে যে পাহাড় কত শতাংশ রয়েছে। তাহলে এগুলো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখলেই কমপ্লিট করতে পারবেন। পাহাড় কত শতাংশ রয়েছে, অথবা দিতে পারে মালভূমি কত শতাংশ রয়েছে, অথবা দিতে পারে সমভূমি কত শতাংশ রয়েছে। তাহলে আগের যে পরীক্ষাগুলো সেগুলো এসেছে সমভূমি কত শতাংশ দিয়েছে, পরবর্তী পরীক্ষায় মালভূমিও দিতে পারে, পাহাড়ও দিতে পারে, বা পর্বতও দিতে পারে। তাহলে এবার ভালো করে ব্যাপারটা বুঝো, আমাদের যে ইন্ডিয়ার যে ভূ প্রকৃতি সেটাকে আমরা যদি 4টে ভাগ হিসেবে ধরে নিই, 5টা ভাগ কিন্তু ভাগ করা হচ্ছে, কিন্তু তার যদি মেইন ল্যান্ড গুলোকে 4টে ভাগ করি তাহলে কেমন হবে গ্রাফটা? তাহলে ধরে নাও এই যে সব থেকে উঁচু ভাগ সেটা হচ্ছে পর্বত, তার থেকে একটু উঁচু ভাগ সেটা হচ্ছে পাহাড়, আর একটু উঁচু ভাগ সেটা হচ্ছে মালভূমি, আর এই যে নিচটা চলে যাচ্ছে সমভূমি। তাহলে এইরকম যদি আমরা গ্রাফটা ধরি, ইন্ডিয়ার পুরো ম্যাপটাকে, পুরো ভারতবর্ষটাকে যদি ধরি এইরকম, যে উঁচু ভাগটা হচ্ছে পর্বত, তার থেকে নিচু ভাগটা হচ্ছে পাহাড়, তার থেকে একটু নিচু ভাগটা যেটাকে আমরা মালভূমি বলি, আর একদম যেটা মিলিয়ে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে সেটা হচ্ছে সমভূমি। এই যে পোর্শনটা, এটা কত ভাগে ভাগ করা হচ্ছে এবার ভালো করে বুঝো। এই যে পর্বতের যে ভাগটা, এই পর্বতের ভাগটা রয়েছে কত পার্সেন্ট বলতো? 10.7%। পর্বত তাহলে কত হলো? পর্বতের শতাংশ হচ্ছে 10.7%। ওকে, তারপরে যে পোর্শনটা পাহাড়, এই পাহাড়ের পোর্শনটা আছে কত বলতো? 8.6%। 18.6%। তাহলে পাহাড়ের পোর্শন আমরা পেয়ে গেলাম কত?
18.6%। ওকে, এরপর যে মালভূমির পোর্শনটা রয়েছে এটা রয়েছে 27.7%। 27.7% মালভূমি পেয়ে গেল। সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আমরা এখান থেকেই দিয়ে দিতে পারবো। 27.7% মালভূমি পেয়ে গেলাম, আর বাকি যে পোর্শনটা, বাকি 43% হচ্ছে সমভূমি অঞ্চল। সমভূমিটা পেয়ে গেলাম কত, 43%। এইবার এই পোর্শন থেকে যাই প্রশ্ন দিক না কেন আমরা কিন্তু অনায়াসে এখান থেকে একটা নাম্বার পেয়ে আসতে পারবো। কি যদি বলে পর্বতের পার্সেন্টেজ বা শতাংশ কত, তাহলে 10.7%। পাহাড়ের ভাগ হচ্ছে 18.6%, আর মালভূমির ভাগ হচ্ছে 27.7%, আর সমভূমি হচ্ছে বা সমতল ভূমি হচ্ছে 43%। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু স্যাঙ্গুইন, একটা প্রশ্ন কিন্তু অজস্রবার দেয়, ঘুরিয়ে ফিরে এই সমতল ভূমি বা সমভূমিটাই দেয়। তো এটা এবার থেকে তোমরা স্যাঙ্গুইন থাকলে বাকিগুলো দিলেও তো আশা করছি পারবে। এইবার যেটা নিয়ে আমি আলোচনা করবো যে উত্তরের পার্বত্য অঞ্চল, সেখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আজকের ভিডিওটা আমি আবারও বলছি মনোযোগ দিয়ে দেখতে থাকো, আশা করছি কভার হয়ে যাবে। তো এই যে এইটাকে যদি আমরা উত্তরের পুরো পার্বত্য অঞ্চল ধরি, পার্বত্য অঞ্চলটা অনেকটা বিস্তৃত, ঠিক আছে, অনেকটা বিস্তৃত। আমি পুরোটাকে একটা ধরে নিচ্ছি, এটা আবার মাউন্ট এভারেস্ট ধরে নিও না, একটা পার্বত্য অঞ্চল, এই পুরোটা একটা অঞ্চল ধরে নিচ্ছি। ওকে, এগুলো কিন্তু সবটাই এরকম পার্বত্য অঞ্চল, উঁচু উঁচু, আমি জাস্ট রাফ ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে দৈর্ঘ্য বরাবর আর এক হচ্ছে প্রস্থ বরাবর। এই দু রকম ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর অর্থাৎ লম্বালম্বি ভাবে যেটা যাচ্ছে, মানে আড়াআড়ি ভাবে যেটা যাচ্ছে, আর প্রস্থ বরাবর মানে হচ্ছে উপর নিচু যেটা যাচ্ছে। তাহলে এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। আজকে আমরা যে ভাগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই প্রস্থ বরাবর নয়, এই বরাবরটা ভাগটা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো, কারণ এই ভাগটা দিয়ে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে, এবং দুটো ভাগ দিয়ে প্রশ্ন আসে, কিন্তু এই ভাগটা দিয়ে উপর জোরটা বেশি হয় প্রস্থ বরাবর। তো চলো এইবার ভালো করে বুঝবে, এই যে যেটা হচ্ছে আমাদের হিমালয় পর্বত, মেইনলি এই হিমালয় পর্বতকে নিয়েই তো আমাদের যত রাজ্যের কেচ্ছা। এই হিমালয় পর্বতটাই তো আমাদেরকে প্রাচীরের মতো আটকে রেখেছে সমস্ত দেশ থেকে বা সমস্ত দিক থেকে। তো এই হিমালয় পর্বতটাকেই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর। এবার একটা প্রশ্ন আসে যে হিমালয় পর্বত কতগুলো দেশের মধ্যে রয়েছে। হিমালয় পর্বত আমরা জানি তো আমাদের শুধু ইন্ডিয়ার মধ্যে হিমালয় পর্বত রয়েছে, অনেকেই জানি, কিন্তু না, হিমালয় পর্বত মোট 5টা দেশের মধ্যে রয়েছে। প্রথমটা আমাদের ভারতের মধ্যে রয়েছে, ভারতের মধ্যে ভারত লিখে রাখি। তাহলে 2 নম্বরে কার মধ্যে রয়েছে, এখানে দেখবে ছোট্ট করে একটা দেশ আছে আমাদের ভারতের সাথে লাগোয়া, কি নেপাল, নেপালের মধ্যে রয়েছে। তারপরে 3 নম্বরে রয়েছে, তারই নেপালের ঠিক পাশে আর একটা দেশ রয়েছে, কি ভুটান, ভুটানের মধ্যে রয়েছে। আর আমাদের ইন্ডিয়ার এই ম্যাপের পাশে দেখবে পাকিস্তান আছে, তার মানে পাকিস্তানের মধ্যেও আছে, পাকিস্তানের মধ্যেও কিন্তু হিমালয় পর্বত আছে। আর লাস্ট যেটা আছে সেটা অবশ্যই চীন। চীনের কিন্তু তিব্বত অর্থাৎ এই অঞ্চলটায় কিন্তু হিমালয় পর্বতের অনেকটা বড় পোর্শন রয়েছে, যেটা আমরা খুব ভালো করে জানতাম না। তো চীনের যে তিব্বত অঞ্চলে সেখানে কিন্তু ট্রান্স হিমালয় অবস্থিত, সেটা থেকেই কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো চলো লাস্ট অব্দি দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হিমালয় পর্বতের তাহলে কটা দেশের মধ্যে রয়েছে, 1 হচ্ছে ভারত, 2 নেপাল, 3 ভুটান, 4 পাকিস্তান, আর 5 চায়না বা চীন। প্রশ্ন যদি আসে যে হিমালয় পর্বত কতগুলো দেশের মধ্যে বিস্তৃত, তাহলে অবশ্যই হবে কিন্তু 5টি দেশের মধ্যে বিস্তৃত। ওকে, চলো এবার প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে কটা ভাগ করা হচ্ছে, খুব ঠান্ডা মাথায় এবার থেকে ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে থাকো। প্রস্থ বরাবর অর্থাৎ উপর নিচ দিক থেকে দেখতে গেলে হিমালয় পর্বতকে 3টে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উপরের যেই পোর্শনটা, সেটার নাম হচ্ছে, আমি এক এক করে লিখছি, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, আর এই একটা পোর্শন, 3টে পোর্শন। ওকে, সব থেকে নিচের যে পোর্শন 3 নম্বরে লিখছি আমি, নিচের যে পোর্শনটা সেটার নাম হচ্ছে শিবালিক। ইংলিশে যদি লিখি তাহলে লিখবো হচ্ছে SWI শিওয়া, SIWALIC বা LIK, শিবালিক। ঠিক আছে, বানানটা একটু দেখে নেবে। তাহলে শিবালিককে আর একটা হিমালয়ের নাম, এর নামই আর একটা রয়েছে কি লোয়ার হিমালয়, লোয়ার হিমালয়। আরো একটা এর নাম রয়েছে কি সাব হিমালয়। আমি হিমালয়টার পুরোটা লিখছি না। তাহলে শিবালিক সব থেকে নিচের ভাগটা, শিবালিক, এই শিবালিক সি করে দিচ্ছে, এটা আমি যতদূর জানি সি হয়তো হবে। তাহলে এই যে শিবালিক, এটা হচ্ছে সব থেকে লোয়ার পার্ট, মানে হিমালয়কে যদি প্রস্থ বরাবর ভাগ করা হয় তার সব থেকে নিচের যে ভাগটা তার নাম হচ্ছে শিবালিক। শিবালিকের আরেকটা নাম আছে, যদি শিবালিক না থাকে তাহলে তার আরেকটা নাম কি লোয়ার হিমালয়, বা তার আরেকটা নাম কি সাব হিমালয়। তাহলে শিবালিকের 3টে নাম, একটা হচ্ছে লোয়ার হিমালয়, সরি দুটো নাম, একটা হচ্ছে লোয়ার হিমালয় আর একটা হচ্ছে সাব হিমালয়। ওকে, মাঝের যে পোর্শনটা খুব পরিচিত, আমরা প্রত্যেকে এটার নাম শুনেছি, কি হিমাচল, হিমাচল হিমালয় আমরা নাম শুনেছি। এটা ইংলিশে তোমরা লিখে নিতে পারো হিমাচল, অথবা এটা আরেকটা নাম কি মিডিল হিমালয়। আর একটা নাম আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, পরীক্ষায় প্রত্যেকবার প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরে, লেজার, LESSER, লেজার হিমালয়। বলবে নিম্নলিখিত গুলোর মধ্যে কোন হিমালয়ের অপর নাম লেজার হিমালয়।
তখন 4টে অপশন দিয়ে দেবে কি হিমাচল, শিবালিক, হিমাদ্রি আর ট্রান্স হিমালয়, এই 4টে অপশনে থাকবে। আমরা জানা বা না জানা কোনোটাই জানি না, হয়তো এই কোশ্চেনটা আনসার আমরা করতে পারবো না, মানে যদি জানা না থাকে বলতে পারলাম না ঠিক করে, যদি জানা না থাকে তাহলে করতে পারবো না। আজকে যা জানার পর আশা করছি এই প্রশ্নটার উত্তর করে আসতে পারবে। কি যে লেজার হিমালয় কাকে বলা হয়? হিমাচল হিমালয়। তাহলে হিমাচল হিমালয়কেই কিন্তু বলা হয় লেজার হিমালয় অথবা মিডল হিমালয়। তাহলে হিমালয় দুটো ভাগ পেয়ে গেলাম, এটা হচ্ছে কি হিমাচল, তাহলে একটা হলো হিমাচল, একটা হলো শিবালিক, আর উপরের যে ভাগটা সেটার নাম আমরা খুব পরিচিত কি হিমাদ্রি। তাহলে উপরের 1 নম্বর ভাগটার নাম কি হিমাদ্রি, হিমাদ্রি হিমালয়। চলো হয়ে গেল। এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম কি গ্রেটার, GREATER, গ্রেটার হিমালয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, গ্রেটার হিমালয় বলা থাকে, সেটা কাকে বলা হচ্ছে? হিমাদ্রিকে। এর আরো একটা নাম আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাহিরগিরি, BAHIRGIRI, বাহিরগিরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামটা বাহিরগিরি। তো এই যে 3টে করে এক একজনের নাম, যে কোনো একটা নাম ইউজ করতে পারে পরীক্ষার সময়, 3টে নামে কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে একদম উপর পোর্শনটার নাম কি হিমাদ্রি বা গ্রেটার হিমালয় বা বাহিরগিরি। পরবর্তী যে মিডল পোর্শনটা সেটার নাম কি হিমাচল বা মিডল হিমালয় বা লেজার হিমালয়। আর শেষ যে ভাগটার নাম সেটার নাম কি শিবালিক বা লোয়ার হিমালয় বা সাব হিমালয়। এই অবধি কারোর আশা করছি কোনো কনফিউশন নেই। এবার এক একটা পোর্শন করে আলোচনা করবো ডিটেলসে, যেখান থেকে প্রশ্ন আসে। এত পর্যন্তও কিন্তু প্রশ্ন আসে, এর মধ্যে আশা করছি তোমাদের আর বাধার কথা না, এখান থেকে যাই প্রশ্ন দিই তোমরা কিন্তু পারবে। প্রশ্ন যদি আসে হিমালয় পর্বতকে প্রস্থ বারবার কটি ভাগে ভাগ করে, তাহলে 3টে ভাগে ভাগ করা হয়। প্রশ্ন যদি বলে যে হিমাচল পর্বত হিমাদ্রির কোন দিকে অবস্থিত, তাহলে কোন দিকে? নিচের দিকটা দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিকে অবস্থিত। যদি প্রশ্ন দেয় শিবালিক পর্বত হিমাচলের কোন দিকে অবস্থিত, তাহলে শিবালিক পর্বত হিমাচলের দক্ষিণ দিকে অবস্থিত। যদি প্রশ্ন দেয় হিমাচল পর্বতটা শিবালিকের কোন দিকে অবস্থিত, তাহলে শিবালিকের উত্তর দিকে অবস্থিত। এইরকমই প্রশ্ন দেয়। এই প্রশ্নগুলো আমরা পরীক্ষার সময় দেখি চোখে, কিন্তু উত্তর করে আসতে পারি না, কারণ জানা নেই। জানা এতটাই সহজ জিনিস, এতটুকুই ছিল এর মধ্যে, কিন্তু আমরা ভালো করে দেখিনি বা বুঝিনি এর আগে, তার জন্য হয়তো হয়নি। তো চলো পরবর্তী যে পোর্শনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিবালিক থেকে শুরু করবো, হিমাচল, হিমাদ্রি, আর সব থেকে বেশি যে পোর্শনটা দিয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে ট্রান্স হিমালয়। এখন যে পোর্শনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিবালিক পর্বতমালা নিয়ে, এবং এরই সাথে আজকে একটু ট্রান্স হিমালয়ের টাচ দিয়ে যাবো, যেটা দিয়ে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে। ট্রান্স হিমালয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শিবালিকটা কি? এই যে এই পোর্শনটা যদি শিবালিক ধরা হয়, এই শিবালিক পোর্শনটা এটা কতটা চওড়া? এটা চওড়াটা হচ্ছে 5 থেকে 15 কিলোমিটার, কোনো কোনো বইতে পাবে। অর্থাৎ মাধ্যমিকের যে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই আছে, সেই বইতে যদি তোমরা দেখো 5 থেকে 15 কিলোমিটার অথবা 10 থেকে 15 কিলোমিটার থাকে, কিন্তু নর্মালি এটা কিন্তু 10 থেকে 35 কিলোমিটার অথবা 50 কিলোমিটার মতান্তরে ধরা হয়। তাহলে আমরা এটা নিয়ে মাথা ব্যথা নেই, এটা নিয়ে প্রশ্ন আসে না, আমরা জাস্ট একটা আইডিয়া নিয়ে দিচ্ছি যে এই যে এখান থেকে যদি শিবালিক পর্বতমালাটা আমরা এতটুকু ধরি, মানে এই যে চওড়াটুকু এভারেজ, মানে গড়ে কিন্তু, তাহলে চওড়াটুকু কিন্তু 5 থেকে 15 অথবা 10 থেকে 15 কিলোমিটার, কেউ কেউ 10 থেকে 35 বা 50 বলে থাকে। তাহলে কোথা থেকে বিস্তৃত শিবালিক পর্বতমালার এই দূরত্বটা বা এই বিস্তৃতিটা? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে ডেফিনেটলি আমরা বলবো কি হিমাচল যেটা রয়েছে মিডিলে, এই যে এখানে তো হিমাচলের শেষ, এবং এটা হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চলের শুরু। এই যে মাঝখানে যে পোর্শনটা, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি শিবালিক পর্বতমালা। এরকমই প্রশ্ন আসতে পারে, শিবালিক পর্বতমালা কোথায় অবস্থিত? তাহলে দেবে হিমাচল পর্বতের শেষ এবং উত্তরের সমভূমি অঞ্চলের শুরু, অথবা দেবে উত্তরের সমভূমি অঞ্চলের শেষ, হিমাচল পর্বতের শুরু। সেগুলো তো আমরা অনেকে জানি না, পুরো আসতে পারবো না। এই ঠান্ডা মাথায় বুঝে বুঝে কিন্তু ম্যাপ দেখে দেখে করতে হবে। তাহলে হলো এটা। এবং এর উচ্চতাটা গড়ে ধরা হয় 600 থেকে 1500 মিটার। এবার 600 থেকে 1500 মিটার কি? এর মধ্যে যে সমস্ত পাহাড়গুলো বা উঁচু ঢিপিগুলো দেখা যায় সেগুলো 600 থেকে 1500 এর মধ্যে রেঞ্জ থাকে। 600 কোনোটা 1500, কোনোটা 1500। এবার ভালো করে বুঝো, যদি আমরা মাউন্ট এভারেস্ট ধরি, এই যে মাউন্ট এভারেস্ট, তাহলে মাউন্ট এভারেস্ট যদি এটা হয়, তাহলে এই শিবালিক পর্বতে যে সমস্ত পর্বতমালাতে যে সমস্ত পর্বত বা পাহাড় বা চূড়াগুলো আছে সেগুলো কিন্তু এর বেশি হাইট হবে না। তাহলে বুঝতে পারছো, এই 8848 মিটার আমরা জানি হিমালয় মাউন্ট এভারেস্টের উচ্চতা। তাহলে মাউন্ট এভারেস্টের যে উচ্চতা সেটা কিন্তু এই টপ গিয়ারে থাকে এইখানে। সেটা কোথার কোন অঞ্চলের মধ্যে? এই হিমাদ্রির মধ্যে আছে। আর হিমাদ্রিতে আমরা পড়ছি না, আমরা এখন পড়ছি শিবালিক। শিবালিকের যে পোর্শনে সেখানে এই 600 থেকে 1500 মিটারের মধ্যেই এই রেঞ্জটা থাকে, বরাদ্দ, গড় হাইট। ওকে, এর মধ্যে বিশেষ দুটো জিনিস দেখা যায়। কি দেখা যায়? এক হচ্ছে দুয়ার দেখা যায়, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে, আর হচ্ছে দুন দেখা যায়, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে। বলবেন নিম্নলিখিত গুলির মধ্যে হিমালয়ের কোন ভাগে দুয়ার দেখতে পাওয়া যায়? দুয়ার তাহলে দেখতে পাওয়া যায় শিবালিকে। দুয়ারটা কি? আমরা অনেক সময় নাম শুনেছি হরিদ্বার, প্রত্যেকে নাম শুনেছে হরিদ্বার। হরিদ্বার অনেক হয়তো গেছো। তাহলে হরিদ্বার যে এই যে হরিদ্বার, এই যে দ্বার, এইটা অ্যাকচুয়ালি দ্বার না, এটা হচ্ছে দুয়ার। এটার নাম হচ্ছে হরিদুয়ার। অনেকে বলে থাকে হরিদুয়ার, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এখন আমরা বলি যে হরিদ্বার, কিন্তু অ্যাকচুয়ালি হরিদ্বার না, এটা হচ্ছে হরিদুয়ার। এই যে দুয়ার, এই দুয়ারটাই কিন্তু শিবালিক পর্বতের অংশ। এই যে দুন, আমরা কিন্তু অনেক নাম শুনেছি, কি দেরাদুন,
এই যে দেরাদুনের যে দুন, এই দুনটা কোত্থেকে আসছে? এই তো শিবালিক পর্বতেরই অংশ। এই যে দুয়া, এটা কিন্তু আবার অন্য যখন রিভার পড়াবো ওয়েস্ট বেঙ্গলের, তখন যে তিস্তা নদী, তিস্তা নদীর পশ্চিম পার্টের নাম কি, তিস্তা নদীর পূর্ব পার্টের নাম কি, যেখানে তরাই এবং ডুয়ার্স আছে, সেই তরাই আর ডুয়ার্স কিন্তু আবার নদী ভিত্তিক হিসাবে ভাগ করা হচ্ছে, এটা কিন্তু ভূপ্রাকৃতিক হিসাবে ভাগ করা হচ্ছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটুকু অনেকে বোঝে না, এই ডিফারেন্সটুকু কিন্তু যখন রিভার্স মানে ক্লাস করাবো তখন বলবো। তাহলে এইখানে যে দেখতে পাওয়া যায় সেটা তরাই ডুয়ার্স, সেটাও এক ধরনের, আর এখানে যেটা দেখা যায় দুন দুয়ার, এটাও কিন্তু এক ধরনের শিবালিকে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এরপর আরো কিছু কোয়েশ্চেন আছে যেটা শিবালিকের উপর আছে, শিবালিক পর্বতমালার উপর আর কি, সেটা কিন্তু আমি গ্রুপে ডেফিনেটলি লিখে দিয়েছি, মানে ক্লাসে করিয়ে দিয়েছি বা আমার অফলাইন ব্যাচে করিয়ে দিয়েছি এবং অনলাইন ব্যাচেও কিন্তু করিয়ে দিয়েছি। সেই প্রশ্নগুলোই পরীক্ষা আসে, তোমরা খেয়াল করবে ওইগুলোই পরীক্ষা আসে, কিন্তু তাও কমন সেন্সের অভাবে হয়তো আমরা পারি না। তো এইগুলো কিন্তু অবশ্যই লিখিয়ে দিয়েছি এবং আমি আশা রাখি আমার কাছে যারা যারা ডেসক্রিপটিভ ক্লাস করে নিয়েছো, মানে ক্লাসে পড়ে নিয়েছো, তাদের কিন্তু এই প্রশ্নগুলো আর বাধার কথা নয়, তোমরা নিজেরা একা একা করতে পারো। তো চলো এরপর আজকে শিবালিকটা নিয়ে আলোচনা করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এরপর তাহলে বাকি থাকবে হিমাচল এবং হিমাদ্রি। তার সাথে একটা কথা বলে রাখি, আজকে যে পোর্শনটা আলোচনা করবে একটুখানি, সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ান। তাহলে বাকি রইলো কি, হিমাদ্রিটা বাকি রইলো আর হচ্ছে হিমাচলটা বাকি রইলো, এটা পরবর্তী ভিডিওতে দিচ্ছি। আজকে যেটা নিয়ে আলোচনা করবো ট্রান্স হিমালয়, যেটা নিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, এই পোর্শনটা দিয়ে প্রশ্ন আসে। এবার ভালো করে বুঝো, এইটা হচ্ছে এখানে আমাদের চায়না আছে, এই সাইডটা পুরোটা তিব্বত আছে, এই পোর্শনটা এখানে আমাদের পাকিস্তান আছে। চায়নার যে পোর্শন, এই বৃহৎ অঞ্চলে ট্রান্স হিমালয়টা অবস্থিত, মানে তিব্বতে মেইন। এই যে পুরো পার্বত্য অঞ্চলটাকে যদি আমি ঘুরিয়ে সামনের দিকে করে দিই, ধরো এই পার্বত্য অঞ্চলটা এরকম আছে, এই যে ডিপিটা, এটা যদি আমি ঘুরিয়ে এরকম সামনের দিকে করে দিই, ঠিক আমি যদি ছবিটা এইভাবে আঁকি, এই যে পার্বত্য অঞ্চল, এইদিকে আমাদের ইন্ডিয়ার দিক থেকে আমরা দেখছি এই যে পার্বত্য অঞ্চল, এটাকে দেখছি। এই যে পিছনে যে সাপোর্ট দিয়ে আছে, এই যে পিছনে যে একটা সাপোর্ট দিয়ে আছে, যেটা তিব্বত অঞ্চল আছে, এই যে সাপোর্টটা এখান দিয়ে ব্যাক দিয়ে যে সাপোর্টটা দিয়ে আছে, এই সাপোর্টটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়। কি, এই সাপোর্টটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়। আর এইখানে চারটে মেইন পর্বতমালা অবস্থিত, চারটে বড় বড়, যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এক নম্বর কি, কারাকোরাম। কারাকোরাম, কারাকোরাম পর্বত, প্রত্যেকে নাম শুনেছে কারাকোরাম পর্বত শ্রেণী। ওকে, তারপরে আসে কি, লাদাখ। তারপরে আসে কি, জাসকর। আর তারপরে 4 নম্বরের লাস্ট আসে হচ্ছে কৈলাস। এটা দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে, আগের দিন লিখে দিয়েছি, এবং যখন প্রশ্নটা দিয়েছিলাম ব্যাচে কেউ লিখতে পারেনি, কিন্তু যখন বুঝিয়ে দিয়েছে তারপর সবাই লিখতে পেরেছে। কেন, কি প্রশ্ন আসে, এই চারটে অপশন ঘুরিয়ে ফিরে দেবে, চারটে অপশন ঘুরিয়ে দেবে, দিয়ে বলবে সিকোয়েন্স অনুযায়ী সাজাও, পরপর সাজাও। তাহলে এই তো পরপর সাজাও, কারাকোরাম, তারপর লাদাখ, তারপর জাসকর, তারপর কৈলাস। যদি মনে না থাকে একটা শর্টকাট ট্রিক্স গ্রুপে বলেছি, যদিও শর্টকাট ট্রিক্স আমি বিশ্বাস করি না, তাও আমি তোমাদেরকেও বলে রাখি, এটা আমি নিজের থেকে মনে রাখতাম কালো যোগ বলে। কালো যোগ, হাতের লেখাটা বড্ড বাজে হয়ে আছে, কালো যোগ, যোগ তো কালোই হয়, কালো যোগ দিয়ে কি, কা দিয়ে কারাকোরাম, ল দিয়ে লাদাখ, জ দিয়ে জাসকর, আর ক দিয়ে কৈলাস। কালো যোগ দিয়ে আমরা পুরোটা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারবো। এরপরে প্রশ্ন আসে এখান থেকে কি, বলে দেবে কৈলাস, কৈলাস পর্বত দিয়ে দেবে, বলে কৈলাস পর্বত নিম্নলিখিত কোন হিমালয়ের অংশ? কোন হিমালয়ের অংশ? ট্রান্স হিমালয়ের অংশ। আমরা তো এইমাত্র বললাম, এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে। আর অপশন থাকবে কি, ট্রান্স হিমালয়, হিমাচল হিমালয়, মধ্য হিমালয় আর শিবালিক। আমরা এতদিন জানতাম, জেনে বুঝে এই প্রশ্নগুলো করতে পারবো না। কেন করতে পারবো না? শুধুমাত্র কনসেপ্টের অভাবে। তো এখন আশা করছি বুঝতে পারছি, এই যে ট্রান্স হিমালয় চারটে মেইন, কারাকোরাম, লাদাখ, জাসকর, কৈলাস, এর মধ্যে দিয়ে যাই দিক অপশনে, যদি ধরে লাদাখ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত হিমালয়, তা ডেফিনেটলি কোন পোর্শনে, ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়ের অন্তর্গত। তো আশা করছি এই পোর্শনটা বুঝতে পারলে এখান থেকে আরো কতগুলো প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো WBCS এর রিপিটেডলি আসে। তো সেই প্রশ্নগুলো গ্রুপে বা ব্যাচে লেখানো হয়ে গেছে, সেগুলো গ্রুপে বা ব্যাচেই থাকবে, কারণ ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে সমস্তটা দেওয়া ঠিক না, কারণ যেহেতু আমার ব্যাচ রয়েছে অনলাইন বা অফলাইন। তো যাই হোক, আজকে আপাতত এই পর্যন্ত।